সকল অপারগতায় আইনি দৃষ্টিতে লিগ্যাল ডিসেবিলিটি নয়। আমাদের 1908-এর 6 ধারা অনুযায়ী বৈধ অপারগতার ক্ষেত্রে প্রাপ্ত সুবিধাগুলো উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করব। এই আইনগত অক্ষমতার কিছু ব্যতিক্রম রয়েছে তা আলোচনা করব। তামাদি আইন 1908-এর 6 ধারা অনুযায়ী শিশু এবং অক্ষম ব্যক্তির অযোগ্যতার কথা বলা হয়েছে। সাধারণত অক্ষম ব্যক্তি ও শিশুরা তাদের নিজ অধিকারের প্রকৃতি উপলব্ধি করে তা আদায়ের জন্য আইনকে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয় না। তাই অক্ষম ও নাবালক শিশুদের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে, যার ফলে অক্ষম ও শিশুরা আইনি সহায়তার জন্য অক্ষমতা অথবা শিশুর সাবলত্ব অর্জন না করা পর্যন্ত তামাদির সময়সীমা গণনা করা হয় না। অর্থাৎ সক্ষম এবং সাবলক হওয়ার পর নিয়ম অনুযায়ী মামলা করতে পারবে, এতে কোনো আইনি বাধা থাকবে না। তো অর্থাৎ বলা যায় যে সকল অপারগতা আইনি দৃষ্টিতে লিগ্যাল ডিসেবিলিটি নয়। আইনগত অক্ষমতা নীতির ব্যতিক্রম। তামাদি আইন 1908-এর 8 ধারা অনুযায়ী আইনগত অক্ষমতা নীতির 3টি ব্যতিক্রম রয়েছে। এই 3টে ব্যতিক্রম হচ্ছে: এটি অগ্রক্রয়ের বলবতের মামলায় প্রযোজ্য নয়, এটি অগ্রক্রয়ের বলবতের মামলায় প্রযোজ্য নয়, যে মেয়াদের মধ্যে মামলা দায়ের করতে বা দরখাস্ত দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর উক্ত ধারার কোনো কিছুই 3 বছর অধিক বর্ধিত করেছে বলে গণ্য হবে না। মানে এটি অগ্রক্রয়ের বলবতের মামলায় প্রযোজ্য নয়। আর যে মামলা 3 বছরের মধ্যে দায়ের করতে হবে সেই সমস্ত মামলার ক্ষেত্রে কোনো অপারগতা বা মৃত্যুর পর তা উক্ত ধারার কোনো কিছুই গণ্য হবে না। সময়ের অবিরাম চলন। একবার তামাদি মেয়াদ উত্তীর্ণ হতে আরম্ভ হলে তৎপরিবর্তে মামলা দায়েরের কোনো অযোগ্যতা কিংবা অক্ষমতা তা রোধ করতে পারে না, যা তামাদি আইন 1908-এর 9 ধারা অনুযায়ী আরম্ভ হয়। যদি 9 ধারা অনুযায়ী কোনো কিছু সময়ের অবিরাম চলন যদি আরম্ভ হয় তাহলে তামাদি আইনের এই নীতির ব্যতিক্রম হবে। মানে যদি ওটা যদি শুরু হয় 9 ধারা অনুযায়ী যদি কোনো তামাদি মেয়াদ যদি শুরু হয় তা সেটা আর কোনোভাবে বন্ধ হবে না। এর একটা প্রশ্ন হচ্ছে যে এ নাবালক থাকালে একটি মামলা করার অধিকার অর্জন করে। এই অধিকার লাভের পর সাবলত্ব অর্জন করার 2 দিন পরে আবার উন্মাদ হয়ে যায়। এই ক্ষেত্রে এর মামলা করার তামাদি সময়কাল কত? একটি দেওয়ানি মামলা কারণের উদ্ভবের পর মামলা দায়েরের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করেন। উক্ত ব্যক্তির নাবালক সন্তান কি তামাদি আইন 1908-এর 6 ধারা সুবিধা পাবে কিনা? তাহলে ঘটনার বিবরণটা আবার বলি। সেটা হচ্ছে যে এ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার অর্জন করে। এই অধিকার লাভের পর সাবলত্ব অর্জন করার 2 দিন পরেই আবার উন্মাদ হয়ে যায়, মানে পাগল হয়ে যায়। এক্ষেত্রে এর মামলা করার তামাদি সময়কাল কত? এর বিশেষ বিষয় হচ্ছে এর মামলা করার তামাদি সময়কাল কত তা আলোচনা করতে হবে। আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত। তামাদি আইন 1908-এর 9 ধারা অনুযায়ী একবার তামাদি সময় অতিবাহিত হইলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তাহা বন্ধ হইবে না। তো 9 ধারা অনুযায়ী একবার তামাদি সময় অতিবাহিত হওয়া শুরু হলে তো কোনো কিছুই অপারগতা দ্বারা তা বন্ধ হবে না। আর তো এর অধিকার লাভের পর এই অধিকার লাভের পর সাবলত্ব অর্জন করার পর থেকে তামাদি গণনা শুরু হবে। কেননা তামাদি 1908-এর 6 ধারা 6, 7, 8 ধারার সুবিধা পাবে যদি তামাদি গণনা শুরু হওয়ার পূর্বে শুরু হয়। মানে 9 ধারার সুবিধাটা পাবে যদি সেটা 6, 7, 8 ধারা অনুযায়ী যে সুবিধাটা দেওয়ার কথা আছে, লিগ্যাল ডিসেবিলিটি, তারপরে ব্যতিক্রম, এগুলো যদি থাকে, তারপর বৈধ প্রতিনিধি, এগুলো যদি থাকে সেটা 9 ধারা শুরু হওয়ার আগে, অর্থাৎ তামাদি আইনের 9 ধারা শুরু হওয়ার আগে 6, 7, 8 ধারার সুবিধাগুলো পাবে নাবালক বা উন্মাদ ব্যক্তিরা। কিন্তু যদি 9 ধারা যদি একবার শুরু হয় তাহলে সেটা কোনোভাবে আর রদ করা বা বন্ধ হবে না। সেই অনুযায়ী তামাদি আইন 1908-এর 9 ধারা অনুযায়ী এর তামাদিকাল হলো সাবলত্ব অর্জন করার 2 দিন সহ 3 বছর। তার মানে সাবলত্ব অর্জন করার 2 দিন সহ, অর্থাৎ 2 দিন পর সাবলত্ব অর্জন করে। অর্জন করার পর সে উন্মাদ হয়ে যায়। এখন সে উন্মাদ হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু যেহেতু সে 2 দিন ভালো ছিল, এই 2 দিন সহ এখন উন্মাদ থাকুক আর পাগল থাকুক, সে আর 3 বছর অর্থাৎ 300 অর্থাৎ 3 বছর সময় পাবে। অর্থাৎ এই
2 দিন সহ, অর্থাৎ 3 বছর থেকে 2 দিন বাদ যাবে। তো এই হচ্ছে ব্যাপার। 9 ধারার বিষয় হলো এইরকম। তো ঘটনার বিবরণ: একটি দেওয়ানি মামলা কারণ উদ্ভবের পর মামলা দায়েরের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করেন। এখন উক্ত ব্যক্তির নাবালক সন্তান কি তামাদি আইন 1908-এর 6 ধারার সুবিধা পাবে? এখন 6 ধারার সুবিধা পাবে কি না, এটা হচ্ছে যে আইনানুগ পর্যালোচনা। তামাদি 1908-এর 6 ধারা অনুযায়ী উক্ত ব্যক্তির নাবালক সন্তান সুবিধা পাবে, কারণ 6 ধারায় শিশু এবং অক্ষম ব্যক্তির অযোগ্যতার কথা বলা হয়েছে। সাধারণত অক্ষম ব্যক্তি ও শিশুরা তাদের নিজ অধিকারের প্রকৃতি উপলব্ধি না করা পর্যন্ত তাদের সাবলত্ব বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলা যায় না। তাই অক্ষম ও নাবালক শিশুদের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে, যার ফলে অক্ষম ও নাবালক শিশুরা আইনি সহায়তার জন্য অক্ষমতা অথবা শিশুদের সাবলত্ব অর্জন না করা পর্যন্ত তামাদির সময়সীমা গণনা করা হয় না, অর্থাৎ সক্ষম এবং সাবল্য হওয়ার পর নিয়ম অনুযায়ী মামলা করতে পারে। তামাদি সময় গণনার সাধারণ বিধিগুলো কি কি? এটা তামাদি 1908-এর 12 ধারা থেকে 25 ধারায় তামাদির সময় গণনার সাধারণ বিধিগুলো আলোচনা করা হয়েছে। তাহলে তামাদি 1908-এর 12 থেকে 25 ধারার মধ্যে যে তামাদি সময় গণনার সাধারণ বিধিগুলো কি কি সেটা আলোচনা করা হয়েছে 12 থেকে 25 ধারার মধ্যে। তো তামাদি সময় বৃদ্ধিকরণের পদ্ধতি: তামাদি আইন 1908-এর 5 ধারা অনুযায়ী তামাদির সময় বৃদ্ধিকরণের আবেদন করতে হয়। তামাদির সময় বৃদ্ধিকরণের পদ্ধতি 5টি ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যথা আপিলের ক্ষেত্রে, আপিল করার অনুমতি দরখাস্ত, রিভিউ, রিভিশন এবং অন্য কোনো দরখাস্ত। এটাকে ইংলিশে বলা আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন এবং অন্য কোনো দরখাস্ত, এনি অ্যাপ্লিকেশন। তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যাবে? তামাদি আইন 1908-এর 12 ধারার মধ্যে কয়েকটি ক্ষেত্রে তামাদি গণনা হতে বাদ যাবে। মানে তামাদি গণনার জন্য কোন কোন দিনগুলো বাদ যাবে সেটা হচ্ছে তামাদি আইনে 12 ধারাতে আলোচনা করা আছে। সেটা হচ্ছে মোকদ্দমা কারণ উদ্ভবের দিন, মানে মোকদ্দমা কারণ যেদিন উদ্ভব হবে সেই দিনটা বাদ যাবে। রায় বা আদেশ ঘোষণার দিন, মানে যেদিন রায় বা ঘোষণা দিবে, রায় বা আদেশ বা ডিগ্রি রায় বা আদেশ দিবে সেই দিনটা বাদ যাবে। আর রায়ের নকল সংগ্রহের দিন, মানে যেদিন আপনি সার্টিফাইড কপি তুলবেন, রায়ের নকল সংগ্রহ করবেন, সেই দিনটা বাদ যাবে। রোয়েদাদের নকল সংগ্রহের দিন, রোয়েদাদ একটা রায়ের মতোই, এটা নকল সংগ্রহ দিনটাও বাদ যাবে। অর্থাৎ আপনি যদি আজকে যদি 7 তারিখে যদি আপনি রায়ের নকল সংগ্রহ করেন, তাহলে আজকে দিনটা বাদ যাবে, কাল থেকে শুরু হবে এটা তামাদি গণনা। তো সরল বিশ্বাসে ইখতিয়ার বহির্ভূত কোনো আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলার ব্যয়িত সময়কাল তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দেওয়া সংক্রান্ত তামাদি আইনের বিধানগুলো আলোচনা করো। তাহলে সরল বিশ্বাসে ইখতিয়ার বহির্ভূত কোনো আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলায় ব্যয়িত সময়কাল তামাদি মেয়াদ গণনাতে বাদ দেওয়া সংক্রান্ত তামাদি আইনের বিধানাবলী আলোচনা করো। তামাদি 1908-এর 2-7 ধারায় এবং 14 ধারায় সরল বিশ্বাস বা গুড ফেথ সম্পর্কে বলা আছে। তামাদি আইনে 1908-এর 2 ধারায় বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। এর মধ্যে 2-7 উপধারায় সরল বিশ্বাস কথাটা উল্লেখ আছে, গুড ফেথ, এবং 14 ধারায় বলা আছে। তো 14 ধারা প্রযোজ্য হয় মূল মোকদ্দমা, দরখাস্ত এবং বিশেষ আইনে যতটুকু সম্ভব প্রযোজ্য হয়। অর্থাৎ 14 ধারায় প্রযোজ্য হয় মূল মোকদ্দমা, মানে 14 ধারা প্রযোজ্য হয় মূল মোকদ্দমা বা দরখাস্ত, এবং বিশেষ আইনে যতটুকু সম্ভব সুবিধা দেওয়া যায় সেগুলো 14 ধারায় প্রযোজ্য হয়। বাদী সৎ বিশ্বাস মামলার অভিন্ন কারণ, মানে বাদী সৎ বিশ্বাস মামলার একই কারণ, ইখতিয়ার বিহীন আদালতে মামলা দায়ের, তার জন্য ব্যয়িত সময় গণনাতে বাদ দিতে হবে। আমরা এটা দেখতে পাই, এটা কিভাবে আসছে, এটা প্রখ্যাত নজির আছে, মানে প্রখ্যাত নজির থেকে পাই আমরা এটা, যে 34 DLR আপিল ডিভিশন 35 নম্বর পেজে এই মামলাটার নজির একটা দেওয়া আছে। সেখানে বলা আছে যে বাদী সৎ বিশ্বাসের মামলার অভিন্ন কারণ বা ইখতিয়ার বিহীন আদালতে মামলা দায়ের করার জন্য তার জন্য ব্যয়িত সময় গণনাতে বাদ দিতে হবে। এইরূপ সময়কাল বাদ দেওয়ার পূর্বে আদালতের সন্তুষ্টির আবশ্যকতা আছে কি? মানে এইরূপ সময়কাল বাদ দেওয়ার পূর্বে আদালতের সন্তুষ্টির আবশ্যকতা আছে, মানে আপনাকে আদালতকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে যে আপনার সরল বিশ্বাস বা আপনি ইখতিয়ার বিহীন আদালতে যে মামলা করছেন এর জন্য অবশ্যই আদালতের সন্তুষ্টতা আবশ্যকতা আছে। তামাদি আইন 1908-এর 14 ধারার মতে সৎ বিশ্বাসী ইখতিয়ার বিহীন আদালতে মোকদ্দমা দায়ের করার ফলে যে সময় নষ্ট হয় সেই সময় মোকদ্দমা দাখিলের তামাদি মেয়াদ গণনার সময় হতে বাদ দিতে হয়।
এখন আমরা এটা কি নজির কিভাবে পাই? এটা সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন বিভিন্ন মামলায় এই সিদ্ধান্ত প্রদান করেছে, বাদীর সৎ বিশ্বাস মামলার একই কারণ বা ইখতিয়ারবিহীন আদালতে মামলা চললে তার জন্য বিরোধী সময় গণনাতে বাদ যাবে এবং বাদীকে তার প্রতিকার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন একটা মামলার রায়ে এই সৎ বিশ্বাসে ইখতিয়ারবিহীন আদালতে মামলা করার যে সময়টা যে নষ্ট হলো, এই সময়টা তামাদি গণনাতে বাদ যাবে, তারা এটাই সিদ্ধান্ত প্রদান করে। আমরা দেখি যে 34 আপিল ডিভিশন এই নজিরের মধ্যে বলা আছে যে 34 ডিএলআর আপিল ডিভিশন ঢাকা ল রিপোর্টে আছে যে 25 নম্বর পেজে এই বিষয়টা বলা আছে। একটা বিষয় হলো যে এ ও বি একটি জমির যথাক্রমে উপরিভাগে ও ভূগর্ভের মালিক। হ্যাঁ, আবুল নামে এক ব্যক্তি, আবুল ও বারিকদার একটা জমির যথাক্রমে উপরিভাগ ও ভূগর্ভের মালিক। মানে অর্থাৎ আবুল হচ্ছে জমির উপরিভাগের মালিক আর বারিকদার হচ্ছে ভূগর্ভের অর্থাৎ নিচের মালিক। তো উপরিভাগের ক্ষতি সাধন না করে বারিকদার ভূগর্ভ থেকে 23/5/2024 তারিখে কয়লা উত্তোলন শুরু করেন, কিন্তু 26/9/24 তারিখে জমিটির উপরিভাগ ধসে পড়ে শুরু করেন এবং 25/10/2024 তারিখে একেবারে ধসে যায়। এক্ষেত্রে বারিকদারের বিরুদ্ধে আবুলের মোকদ্দমার তামাদি সময় কবে থেকে শুরু হবে? যদি আমরা এটা তামাদি আইন আইন পর্যালোচনা করি, তাহলে দেখি যে তামাদি আইন 1908-এর 24 ধারা অনুযায়ী বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না, তার জন্য ক্ষতিপূরণ মামলার অর্থাৎ ক্ষতিপূরণের মামলা অর্থাৎ 26/9/24 তারিখে জমিটির উপরিভাগ ধসে যায়। তো সেই জন্য 26/9/2024 তারিখে থেকে আবুল মামলা করার তামাদি সময় গণনা শুরু হবে, অর্থাৎ আবুলের মামলাটা করার তামাদিকাল গণনা শুরু হবে 26/9/2024 তারিখ। তার মানে ওই 26/9/2024 তারিখে প্রথম ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের জন্য প্রথম যে ভূমিটা ধস নামে, সেটা প্রথম যে ধসের সৃষ্টি হয় সেটা হলো 26/9/2024 তারিখে, অর্থাৎ আবুলের সেদিনে মামলার তামাদি বা মামলা করার তামাদি সময় শুরু হয়। তাহলে বারিকদারের বিরুদ্ধে আবুল মোকদ্দমা করার তামাদি গণনা শুরু হবে 26/9/2024 তারিখ থেকে। তামাদি আইনে 14 ধারা প্রয়োগের জন্য কি কি শর্ত পূরণ করতে হয়? তামাদি আইন 14 ধারা প্রয়োগের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়, তা নিম্নে দেওয়া হলো। মামলার কারণের অভিন্নতা। হ্যাঁ, মামলার কারণের অভিন্নতা মানে মামলা কারণের অভিন্নতা, তার বাদীর সৎ বিশেষ ও মোকদ্দমা গ্রহণ করে আদালতের ইখতিয়ারের অনুপস্থিতি। তাহলে মামলা কারণের অভিন্নতা, বাদীর সৎ বিশ্বাস ও মোকদ্দমা গ্রহণ করে আদালতের ইখতিয়ারের অনুপস্থিতি, অর্থাৎ আদালতের ইখতিয়ার ছিল না তারপর মামলা গ্রহণ করছে, এটাও একটা কারণ। হ্যাঁ, মামলার সৎ বিশ্বাস মানে বাদীর সৎ বিশ্বাস। আর সমপ্রকৃতির ভিন্ন কোনো মামলা মানে এই ধরনের মামলা যেগুলো হবে সেগুলো 14 ধারার মধ্যে পড়বে। আর একটা বিষয় হচ্ছে তঞ্জকতা কি, মানে তঞ্জকতা বা প্রতারণা মানে তঞ্জকতাটা কি? এটা হলো তামাদি আইন 1908-এর 18 ধারায় প্রতারণা বা তঞ্জকতার বিষয়ে বলা আছে। কোনো জিনিস মিথ্যা মানে প্রতারণাটা কি বা তঞ্জকতাটা কি? কোনো জিনিস মিথ্যা, তার অস্তিত্ব নেই জানা সত্ত্বেও কোনো ব্যক্তিকে ওই জিনিসের অস্তিত্ব সঠিক বলে বিশ্বাস স্থাপন করাকে তঞ্জকতা বা প্রতারণা বলা হয়। এক কথায় নিজ উদ্যোগের সত্য গোপন করে মানে স্বয়ং নিজে উদ্যোগের সত্য গোপন করে মিথ্যা বর্ণনা প্রদান করে কোনো ব্যক্তিকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নামে প্রতারণা বা তঞ্জকতা। এরই সম্পর্কে দণ্ডবিধি 1860-এর 415 ধারাতেও বলা আছে প্রতারণা সম্পর্কে। বাদী যদি তঞ্জকতার অভিযোগে মামলা দায়ের করে তাহলে কোন তারিখ হতে তামাদি গণনা করা হবে? কারণ বাদী এখন প্রতারণার বিষয়টা জানতে পারলো বা তঞ্জকতার বিষয়টা জানতে পারলো, তাহলে কখন থেকে তার তামাদি গণনা শুরু হবে এটা হলো বিষয়। বাদী যদি তঞ্জকতার অভিযোগে মামলা দায়ের করে তাহলে সুনির্দিষ্ট তামাদি আইন 1908-এর 18 ধারার মধ্যে প্রতারণার মাধ্যমে অধিকার বা সত্যের বিষয়ের সম্পর্কে গোপন করা হলে তা প্রয়োজনে দলিল গোপন রাখা হলে সেই ক্ষেত্রে বাদী মামলা করার তামাদি গণনা হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ বাদী পক্ষ সর্বপ্রথম প্রতারণা সম্পর্কে যেদিন জানবে, অর্থাৎ সর্বপ্রথম প্রতারণা সম্পর্কে যেদিন জানবে সেই থেকে তামাদি গণনা শুরু হবে। 2 নম্বর শর্ত হলো সর্বপ্রথম যেদিন দলিল হাজির বা উদ্ভাবন করতে পারবে, মানে প্রতারণার দলিল মানে সে যে প্রতারণা করে একটা দলিল
তৈরি করছে, এটা সেদিন প্রথম যেদিন দলিলটা সে হাতে নিতে পারবে সেদিন থেকে তামাদি ঘটনা শুরু হবে। আর 3 নম্বর হলো যেদিন দলিল অপর পক্ষকে উপস্থাপনা বাধ্য করতে পারবে, মানে সে যে একটা প্রতারণা দলিল তৈরি করছে এখন তাকে দেখাচ্ছে না, এখন আদালতের মধ্যে দিয়ে সে বাদী দাবি করবে যে তার কাছে দলিলটা আছে এবং ওই বিবাদী আদালতে দলিলটা উপস্থাপন করতে বাধ্য হবে, সেদিন সে জানতে পারবে, সেদিন থেকে তার তামাদি মেয়াদ শুরু হবে। তো সর্বশেষ কথা বলা যায় যে প্রতারণার বিষয়ে জানতে পারার দিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই ধারা মূলত মূল মোকদ্দমা এবং দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার মানে আমাদের 14 ধারাটা প্রযোজ্য হয় মূল মোকদ্দমা এবং দরখাস্তের ক্ষেত্রে, আর বিশেষ আইনে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জন্য। প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হতে তামাদি গণনা শুরু হবে ব্যাখ্যা করবে, মানে প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হতে তামাদি গণনা শুরু হবে ব্যাখ্যা করবে। তামাদি আইন 1908 18 ধারার মধ্যে প্রতারণার ফলাফল, প্রতারণার সংজ্ঞা: কোনো জিনিস মিথ্যা বা তার অস্তিত্ব নেই জানা সত্ত্বেও কোনো ব্যক্তিকে ওই জিনিসের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করানোকে সাধারণত প্রতারণা বলা হয়। নিজ উদ্যোগে বা সত্য গোপন করে মিথ্যা বর্ণনাকারীর মাধ্যমে কৌশলের আশ্রয়ে কোনো ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করানো হলো প্রতারণা। মানে নিজ উদ্যোগে সত্য গোপন করে মিথ্যা বর্ণনাকারীর মাধ্যমে কৌশলের আশ্রয়ে কোনো ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নামে প্রতারণা। অর্থাৎ একটা জিনিস নেই, একটা জিনিস নাই, সেটা আপনি অন্যকে বিশ্বাস করাচ্ছেন, এটা এক প্রকার প্রতারণা। এটা প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে তামাদি আইনের 18 ধারা এবং দণ্ডবিধি 1860 415 ধারায়। প্রতারণা বিষয়ে দণ্ডবিধি 415 ধারাতে এটা আছে। আবার তামাদি আইন 1908 1 নং তফসিলে 92 নং অনুচ্ছেদে আছে, যদি কারো বিরুদ্ধে গোপনে কোনো জাল দলিল সৃষ্টি করতে বা তা রেজিস্ট্রি করে রাখা হয়, তার বাদীর এই গোপন দলিলের বিষয়ে জানার পর হতে তার বিরুদ্ধে তামাদিকাল গণনা শুরু হবে এবং এই গোপন জাল দলিলের বিষয়ে জানার তারিখ থেকে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, তা না হলে মামলাটি তামাদি হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রতারণা বিষয়ে যেদিন জানতে পারবেন সেদিন থেকেই 3 বছর আপনি সময় পাবেন প্রতারণা মামলা করার জন্য, বা আপনার মামলাটা তামাদি শুরু হবে যে 3 বছর যেদিন আপনি জানতে পারবেন সেদিন থেকে। প্রতারণা করার উদ্দেশ্য গোপনে তার বিরুদ্ধে কোনো ডিগ্রি হাসিল করে রাখলে যেদিন বাদী সর্বপ্রথম এরকম গোপন ডিগ্রি বিষয়ে জানতে পারবে সেদিন থেকে এই প্রকার ডিগ্রি রদের মামলা করা যাবে। তার মানে আপনার বিরুদ্ধে কৌশলে কেউ ডিগ্রি অর্জন করে নিচ্ছে বা করছে, যদি আপনি যেদিন জানবেন সেদিন থেকে আপনার এই ডিগ্রি রদ করার জন্য আপনার বা এই ডিগ্রি বাতিল করার জন্য আপনার তামাদি মেয়াদ শুরু হবে। সময়সীমার কারণে যাতে কেউ প্রবঞ্চনা দ্বারা বা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বা প্রতারিত না হয়, মানে মূলত তামাদি আইন এই কাজটা করছে যে সময়সীমার কারণে যাতে কেউ প্রবঞ্চনা দ্বারা বা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বা প্রতারণা না হয়, সেই জন্য তামাদি আইন 1908 এই ব্যবস্থা রাখা হয়েছে। প্রতারণা প্রমাণ করতে পারলে বাদী ওই ধারা সুযোগ দাবি করতে পারবে, অন্যথায় নয়। মানে প্রতারণা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি ওই ধারা সুযোগ দাবি করতে পারবেন। এখন আপনি উভয় পক্ষ কেস করার মধ্যে দিয়ে আপনি কেসে পরাজয় হয়েছেন বা আপনার কেসের বিরুদ্ধে ডিগ্রি পাইছে, সেটার জন্য আপনি প্রতারণা মনে করে আপনি সেটা করে নেবেন, সেরকম হবে না। তার মানে আপনার প্রতারণা করছে এটা প্রমাণ করতে হবে আদালতে, এবং এটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী। মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনত বৈধ কি? মানে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি বৈধ কিনা, এটা তামাদি আইন 1908 19 ধারায় বলা লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল সম্পর্কে বলা হয়েছে। মানে তামাদি আইন 1908 19 ধারায় লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল সম্পর্কে বলা হয়েছে। এই ধারা অনুযায়ী মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনত বৈধ। কেননা 19 ধারায় বলা হয়েছে যে কোনো লক্ষ্য সাধনকল্পে স্বাক্ষরিত পদাধিক দ্বারা ওই লোক স্বয়ং কিংবা এই সম্পর্কে যথাবিহিত রূপে তার কাছ থেকে কর্তৃপ্রাপ্ত লোক কর্তৃক স্বাক্ষরিতকে বোঝাবে। অর্থাৎ মক্কেল যদি কোনো আইনজীবীকে কোনো লিখিত কোনো কিছু দেয়, সেটা 100% লিখিত স্বীকৃতি দিলে সেটা অবশ্যই বৈধ। আবার 19 ধারার লক্ষ্য সাধনকল্পে কোনো ডিগ্রি জারি কিংবা আদেশ কার্যকরী করার আবেদন একটি অধিকার সবিত আবেদন বলে পরিগণিত হবে। মানে 19 ধারার লক্ষ্য সাধনকল্পে
কোনো ডিগ্রি জারি কিংবা আদেশ কার্যকরী করার আবেদন একটি অধিকার সম্পর্কিত আবেদন বলে পরিগণিত হবে। তাই আলোচনায় আমরা বলতে পারি যে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনত বৈধ এই জন্য যে প্রাপ্তির স্বীকারের বিবৃতি বা লিখিত স্বীকৃতি এবং স্বাক্ষরিত হতে হবে। তাই লিখিত কোনো কিছু বিবৃতি অর্থাৎ লিখিত কোনো কিছু যদি লিখে দেন, বিশেষ করে আইনজীবীকে আপনার মামলা পরিচালনা করার জন্য, সেটা অবশ্যই বৈধ হবে। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে জেভিয়ার দাবি করেন যে ইয়াসিন তাকে দাতা দেখিয়ে প্রতারণার মাধ্যমে 15/3/2024 তারিখে একটি দলিল সম্পাদন করেন। দলিলটি গত 19/3/2024 তারিখে নিবন্ধিত হয়। জেভিয়ার বিষয়টি 18/3/2025 তারিখ প্রথম জানতে পারেন। অতঃপর জেভিয়ার 18/4/2024 তারিখে আবেদন করে দলিলটি সইমোহর প্রাপ্ত হন। জেভিয়ার এবং দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে চান। তাহলে জেভিয়ার দলিল বাতিলের মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করতে হবে। মানে এখন জেভিয়ার দলিল বাতিলের মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখটা নির্ধারণ করতে হবে। তামাদিন 1908-এর 18 ধারা অনুযায়ী কোনো মোকদ্দমা দরখাস্ত দাখিলের তার অধিকার ব্যক্তির নিকটে প্রতারণার মাধ্যমে তার অধিকার বা সত্যের বিষয়ে গোপন করা হয়ে থাকলে তার তামাদি গণনা শুরু হয়ে বাদী যেদিন সর্বপ্রথম প্রতারণা বিষয়ে জানতে পারবে বা সর্বপ্রথম দলিল হাজির করতে পারবে বা দলিলটি হাজির করতে বাধ্য করিতে পারবে, তাহলে সর্বপ্রথম প্রতারণা বিষয়ে জানতে পারবে, সর্বপ্রথম দলিল হাজির করতে পারবে, দলিল হাজির করতে বাধ্য করতে পারবে, সেই থেকেই তামাদি গণনা শুরু হবে। তাহলে আলোচ্য ঘটনা দেখা যায় যে জেভিয়ার প্রতারণার বিষয়ে জানতে পারেন সর্বপ্রথম 18/3/2025 তারিখে। কিন্তু দলিল বাতিলে মোকদ্দমা করতে দলিলের প্রয়োজন বিধায় দলিলের সইমোহর প্রাপ্তির আবেদন করে হাতে পান 22/5/2025 তারিখে। অতএব তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের 91 অনুচ্ছেদ অনুযায়ী দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে বাদী অবগত হওয়ার 3 বছরের মধ্যে। অর্থাৎ 18 ধারা ও 91 অনুচ্ছেদে 18 ধারা ও 91 অনুচ্ছেদে অবগত হওয়ার দিনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই জেভিয়ার দলিল বাতিলের মোকদ্দমার সর্বশেষ তারিখ হবে প্রথম জানতে পারার তারিখ, অর্থাৎ 18/3/2025 তারিখের সঙ্গে 3 বছর যোগ হবে। অর্থাৎ সর্বপ্রথম জানতে পারবে 18/3/2025 তারিখে জানতে পারছে, সেই থেকে 3 বছর, অর্থাৎ তার তামাদি মেয়াদ হবে 3 বছর। 18/3/2025 পর থেকে তার তামাদি মেয়াদ হবে। তার সিদ্ধান্ত জেভিয়ার দলিল বাতিলের মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ হবে 18/3/2028 তারিখ। ব্যবহার সত্ত্ব বলতে কি বোঝায়? এখন তামাদি আইন 1908-এর 26 ধারা ব্যবহার সত্ত্ব সমূহ লাভ মানে অ্যাকুইজিশন অফ রাইট টু অ্যাসেসমেন্ট সম্পর্কে বলা আছে। 1982 সালের এজমেন্ট রাইট অ্যাক্টের 4 ধারা অনুযায়ী এজমেন্ট বা সুখ অধিকার বলতে এমন এক সুবিধাভোগী সত্ত্বের অধিকারকে বোঝায় যা দ্বারা কোনো জমির মালিক বা দখলকার তার জমির সুবিধাজনক ভোগের জন্য অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে কিছু করতে বা করা অব্যাহত রাখতে পারে। তামাদি আইন 1982 সালের এজমেন্ট রাইট অ্যাক্টের 4 ধারা অনুযায়ী এজমেন্ট বা সুখ অধিকার বলতে এমন এক সুবিধাভোগী সত্ত্বের অধিকারকে বোঝায় যা দ্বারা কোনো জমির মালিক বা দখলকার তার জমির সুবিধাজনক ভোগের জন্য অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে কিছু করতে বা করা অব্যাহত রাখতে পারে। যা হাঁটাচলা করা, মানে আপনার জমিতে হাঁটাচলা করতেছে 20 বছরের উপর থেকে, তাহলে সে 26 ধারা অনুযায়ী ওই জমিটা এজমেন্ট রাইট অ্যাক্টের 4 ধারা অনুযায়ী সে সুবিধাটা পাবে। তামাদি আইন 1908-এর 26 ধারা বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে ব্যবহার সত্ত্ব অর্জন করতে হলে নিম্ন বর্ণিত সত্যগুলি পূরণ করতে হবে। সেটা কি কি পূরণ করতে হবে সেটা বলি। প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে, অনুরূপভাবে ভোগ দখল অধিকার হিসেবে করতে হবে। তারপর প্রকাশ্যে বা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে বা অনুরূপ ভোগ দখল অধিকার হিসেবে করতে হবে। কোনো রূপ বাধা কিংবা আপত্তি ব্যতীত উক্ত ভোগ দখল করতে হবে। তাই সাধারণ সম্পত্তির ক্ষেত্রে 20 বছর এবং সরকারি সম্পত্তির বেলা 60 বছর অনুরূপ ভোগ দখল করতে হবে। মানে অর্থাৎ প্রকাশ্য ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল থাকতে হবে। সরকারি জমির ক্ষেত্রে 60 বছর আর বেসরকারি জমির ক্ষেত্রে 20 বছর। তামাদির সময় সমাপ্ত হওয়ার 2 বছর সময়ের মধ্যে ব্যবহার সিদ্ধ অধিকার সংক্রান্ত মামলা দায়ের করতে হবে। বাতাস, পথ বা অন্য কোনো ব্যবহার সত্ত্ব কিভাবে অর্জিত হয়? তামাদি আইন 1908-এর 26 ধারা অনুযায়ী বাতাস, পথ বা অন্য কোনো ব্যবহার সত্ত্ব কিভাবে অর্জিত হয় তা নিম্নে 26 ধারা অনুযায়ী তুলে ধরা হবে।
তো প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে। 2 নম্বর হচ্ছে অনুরূপ ভোগ দখল অধিকার হিসেবে করতে হবে। কোনো রকম বাধা বা আপত্তি ব্যতীত উক্ত ভোগ দখল করতে হবে। তো অনুরূপ ভোগ দখল ইতিবাচক বা নেতিবাচক হলেও চলবে। সাধারণ সম্পত্তির ক্ষেত্রে 20 বছর এবং সরকারি সম্পত্তির বেলা 60 বছর থাকবে। তা আমাদের সময় সমাপ্ত হওয়ার 2 বছর সময়ের মধ্যে ব্যবহারসিদ্ধ অধিকার সম্পৃক্ত মামলা দায়ের করতে হবে। তাহলে আদালত আপনাকে এটা ব্যবহার করার সুবিধা প্রদান করবে। পরিশেষে বলা যায় যে তামাদি আইন 1908 এর 26 ধারা অনুযায়ী এবং 1942 সালের এজমেন্ট রাইট অ্যাক্টের 4 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে কোনো ব্যক্তির ভূ সম্পত্তি বাধাহীনভাবে ও নির্বিচ্ছিন্নভাবে 20 বছর ধরে ভোগ দখল করে থাকলে তাহলে তার পথ চলার অধিকার জনিত সত্ত্ব অর্জিত হয়। ব্যবহার সিদ্ধ অধিকার অর্জনের ক্ষেত্রে সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর সময় লাগে। তাহলে ব্যবহার সত্ত্ব প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত? তামাদি আইন 1908 এর 26 ধারায় অ্যাকুইজিশন অফ রাইট টু অ্যাসেসমেন্ট বা ব্যবহার সত্ত্ব সমূহ লাভ বিষয়ে বলা হয়েছে যে 26 ধারা অনুযায়ী ব্যবহার সত্ত্ব প্রমাণের দায়িত্ব সাক্ষ্য আইন 1872 103 ধারা অনুযায়ী যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে পথ চলার অধিকারে বাধা দেওয়ার জন্য 1911 সালে একটি মামলা রুজু করা হয়। বিবাদী বাধা দেওয়ার কথা স্বীকার করে কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃত জানায়। বাদী প্রমাণ করে যে সে এই অধিকারে 1890 সালে 1 জানুয়ারি থেকে 1910 সালে 1 জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে তাতে সুঅধিকার হিসেবে সত্য দাবি করে শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে ভোগ দখল করেছে। বাদী সেই অনুকূলে রায় পাওয়ার অধিকারী হয়েছিল। ঘটনার বিবরণ: একটা মামলা অর্থাৎ আবুল নামের এক ব্যক্তি মামলা দায়ের করে বারিকের জমির উপর তার ফসলের অধিকার ঘোষণা প্রার্থনা করে। বারিকদারের জমির উপর তার ফসলের অধিকার ঘোষণা করার জন্য আবুল নামে এক ব্যক্তি মামলা করে। তা আবুল প্রমাণ করে যে সে 25 বছর যাবত এই অধিকার ভোগ করছে। বারিকদার দেখায় যে উক্ত 25 বছরের মধ্যে 10 বছর উক্ত জমির উপর ক্লেভেন নামের এক হিন্দু বিধবার জীবন সত্ত্ব বিদ্যমান ছিল এবং ক্লেভেনের মৃত্যুর পর বারিকদার উক্ত জমিতে সত্ত্ব লাভ করে থাকেন এবং ক্লেভেনের মৃত্যুর 2 বছরের মধ্যে বারিকদার আবুলের দাবির বিরোধিতা করেছে। এই ক্ষেত্রে মামলাটির পরিণতি কি হতে পারে? তামাদি আইন 1908 এর 27 ধারার মতে আবুলের চলার অধিকার ঘোষণাপূর্বক মামলাটি বাতিল হয়ে যাবে, কেননা 27 ধারায় সুঅধিকার দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রে যার বিরুদ্ধে দাবি করা হয় সেই ব্যক্তি ব্যতীত অন্য দখল বা অধিকার থাকলে তৃতীয় ব্যক্তি সেই দখল বা অধিকারের মেয়াদ বাদীর দাবিগত মেয়াদ হতে বাদ যাবে। তাহলে তামাদি আইন 1908 এর 27 ধারা অনুযায়ী আবুলের পথ চলার অধিকার ঘোষণাপূর্বক মোকদ্দমাটি ক্লেভেনের কোনো সময় দখলে থাকার কারণে আবুলের মোকদ্দমাটি বাতিল হয়ে যাবে। সময় অধিকারণ তো শুধু আইনগত অধিকারকে বাধাগ্রস্ত করে না, বরং দাবিদারের সত্যকেও বিলোপ করে। ব্যাখ্যা করো। তামাদি আইন 1908 এর 28 ধারা মতে সম্পত্তির অধিকার বিলুপ্তির বিষয়ে আলোকপাত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি জবরদখল করে কোনো সম্পত্তিতে একাধারে প্রকাশ্যে এবং বিনা বাধায় 12 বছর বা তার বেশি সময় ভোগ দখল করে তাহলে উক্ত সম্পত্তির দখলীয় ব্যক্তি মালিক হবেন এবং আসল মালিক সত্ত্ব হারাবে। তামাদি আইন 1908 এর 28 ধারা প্রতিফলিত হয়েছে ল অফ প্রিসক্রিপশন হিসেবে। দখল 12 বছর ধরে চলমান, চূড়ান্ত, নির্বিচ্ছিন্ন হতে হবে। অতএব বলা যায় যে সময় অতিক্রান্ত শুধু আইনগত অধিকারে বাধাগ্রস্ত করে না, বরং দাবিদারের সত্যকেও বিলোপ করে। 1908 এর তামাদি আইন 1908 এর 2 সেট ধারা সংযোজিত হয়েছে। তার মধ্যে এক সেট কোনো অধিকারকে নষ্ট করে এবং অপর সেট প্রতিকারের ব্যবস্থা করে। সংশ্লিষ্ট বিধানপূর্বক প্রশ্নটি উত্তর দিন। তামাদি আইন 1908 এর 26 ধারায় বিধানকে আলোকে ব্যবহার সিদ্ধ অধিকারের কারণে উক্ত সম্পত্তি বিবাদীর অধিকারে অর্জিত হয়। তামাদি আইন 1908 এর 28 ধারার নিয়ম অনুযায়ী অধিকার বিলুপ্ত হয়। অর্থাৎ বলা যেতে পারে যে এক সেট অর্থাৎ 26 ধারার বিধান অধিকার অর্জন করতে সাহায্য করে, যাকে বলা অর্জনকারী প্রিসক্রিপশন। অপরদিকে 28 ধারার বিধান অর্থাৎ অধিকারের বিলোপ করে, যাকে বলা হয় অধিকার বিলোপকারী প্রিসক্রিপশন। সর্বশেষ কথা হলো তামাদি আইন 1908 এর 26 ধারা এবং 28 ধারার বিধান যেমন অধিকার সহায়ক, তেমনি 28 ধারার বিধান অধিকার বিলোপের উত্তম পন্থা। ধন্যবাদ সকলকে।